তো আমাদের গত ক্লাস যেটা ছিল সেখানে আমরা সি প্রোগ্রাম শুরু করেছিলাম। আমরা ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম, একটা বা দুইটা প্রোগ্রাম করেছিলাম। তো সি প্রোগ্রামের একটা বেসিক ক্লাস তোমাদের একটা ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে 1 ঘন্টা 5 মিনিটের মতো আছে। ওই ভিডিওটা ভালো করে দেখলে সি এর যে বেসিক আছে সেটা ক্লিয়ার হবে প্রথমে। আর তোমরা যখন সি প্রোগ্রাম শুরু করবা তখন হচ্ছে অবশ্যই ভিডিওটা প্রথমে দেখে শুরু করবা, তাহলে ওই ভিডিওটাতে ওভারঅল সি প্রোগ্রাম সম্পর্কে বিভিন্ন ধরনের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, কিওয়ার্ড আছে, ফাংশন আছে, এই ভেরিয়েবল আছে, এই সবগুলো বিষয় ওখানে ওভারঅল আলোচনা করা হয়েছে। তো তোমরা ফার্স্ট ওই ভিডিওটা দেখে তারপর অবশ্যই হচ্ছে প্রোগ্রাম শুরু করবা। আমরা লাস্ট ক্লাসে একটা প্রোগ্রাম করেছিলাম যে দুইটা সংখ্যার যোগফল বা হচ্ছে তিনটা সংখ্যার যোগফল বা দুইটা সংখ্যার গড়, এই টাইপের প্রোগ্রাম করেছিলাম। তো আজকে আমরা যে প্রোগ্রামগুলো করব, তো সেই প্রোগ্রামগুলো হচ্ছে তোমার আহ, এইগুলো থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। আমরা আজকে ক্ষেত্রফল সংক্রান্ত প্রোগ্রাম করব। তো ক্ষেত্রফল সংক্রান্ত প্রোগ্রামগুলো করব। তো আমরা তোমাদের যদি মনে থাকে, আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করেছিলাম বিভিন্ন ধরনের ক্ষেত্রফলের। ওই অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো দিয়ে মূলত আমরা এখন সি প্রোগ্রাম করব। তো যারা আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো ভালো করে পড়েছি, তো তাদের জন্য হচ্ছে এখন লজিক্যাল দিক থেকে মানে তারা অনেক অ্যাডভান্টেজ পাবে। লজিক গুলো যেহেতু অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা পড়েছি, তো এই জিনিসগুলো আমাদের এখন আবার কাজে লাগবে। ধরো যদি আমরা বলি যে আমি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব, আমি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করেছিলাম কি, আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়েছিলাম বা দৈর্ঘ্য আর প্রস্থ ইনপুট নিয়েছিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করেছিলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর আউটপুট প্রিন্ট করেছিলাম হচ্ছে ক্ষেত্রফলটাকে মানে এরিয়াটাকে। এই সেম কাজটা আমরা আজকে করব সি প্রোগ্রামের সাহায্যে। তো আমি হচ্ছে সি প্রোগ্রামে প্রোগ্রাম করার জন্য আমি সরাসরি কোড ব্লকসে চলে যাচ্ছি। আমরা হচ্ছে এখন থেকে কোড ব্লকসে সবগুলো প্রোগ্রাম করব। বা আমাদের স্লাইড থেকে আমাদের এখন বেশি সময় কাটাতে হবে কোড ব্লকসে। আমি চাচ্ছি তোমাদের প্রোগ্রামগুলো একবার শেখা হয়ে যাক, মানে প্র্যাকটিক্যালি শেখা হোক, তোমরা বাসায় প্র্যাকটিস করো। তো তোমরা হচ্ছে বাসায় দুই ভাবেই করতে পারো, একটা হচ্ছে মোবাইলেও সি প্রোগ্রাম রান করতে পারো অথবা হচ্ছে কম্পিউটারে করতে পারো। কম্পিউটারে করলে কোড ব্লক সফটওয়্যারটা বেস্ট। আর যদি মোবাইলে করো সেক্ষেত্রে হচ্ছে সিপিপি ড্রয়েড আছে, সিপিপি ড্রয়েড। তো মোবাইলে সি প্রোগ্রাম করার একটা ভিডিও আছে, আমি তোমাদের যদি না দিয়ে থাকি, আমি আমার জানি না তোমাকে দিয়েছি কিনা, তোমাদের যদি না দিয়ে থাকি তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে এটা তোমাদের দিয়ে দিতে পারি। ওটা দিয়ে দিলে তোমরা কম্পিউটারে যদি না বসো তাহলে মোবাইলেও রান করতে পারবা। ওই ভিডিওতে কিভাবে মোবাইলে রান করাতে হয় সেটা হচ্ছে ওখানে দেখানো আছে। আবার কম্পিউটারে কিভাবে রান করতে হয় সেটাও তোমার একটা ভিডিও আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো এখানে আমরা প্রথমে কোড ব্লকস আমি ওপেন করেছি। ওপেন করার পর এরকম একটা পেজ আসবে, কারো কারো পেজ আলাদা আসতে পারে। আসার পর আমরা এখানে বাম পাশে সবার বামে গিয়ে ফাইলে যাব। সবার বামে গেলে ফাইল আসবে। ফাইলে গিয়ে আমি হচ্ছে নিউতে যাব। নিউতে গেলে আসবে এমটি ফাইল। প্রথমে আমি গিয়েছি ফাইলে, তারপর নিউতে, তারপর আসবে এমটি ফাইল। আমরা একটা এমটি ফাইল নিলাম। নেয়ার পরে আমাদের একটা পেজ আসলো এখানে। এটা চাইলে তুমি ছোট বড় করে করতে পারবা, মানে মাউস দিয়ে চাইলে ছোট বড় করতে পারবা। এখন আমরা এটাকে সেভ করে নিব। প্রথমে সেভ করবো, তাহলে ফাইলে গিয়ে আমি দিব হচ্ছে সেভ, সেভ ফাইল এস। ফাইলে গেলাম, প্রথমে সবার বামে ফাইলে গিয়ে দিব হচ্ছে সেভ ফাইল এস। সেভ ফাইল এস এ গিয়ে আমি হচ্ছে ফাইলটাকে একটা নামে সেভ করব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফাইলটা এখানে সি আছে কিনা দেখতে হবে। এখানে এখানে অনেক কিছু আছে, এই যে ফোরট্রান, সিএসএস, সি প্লাস প্লাস, বিভিন্ন ধরনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে সবগুলো এখানে রান করানো যাবে। যেমন এইচটিএমএল আছে, পিএইচপি আছে, জাভা আছে, পাইথন আছে, এই সব প্রোগ্রাম হচ্ছে এখানে মোটামুটি এখানে যে নামগুলো আছে সেই নামগুলোর প্রোগ্রাম সব এখানে রান করা যাবে। তো আমরা যেহেতু হচ্ছে সি প্রোগ্রাম রান করাবো, তো আমরা এখানে সি নিব। আমাদের এখানে সি দেয়া আছে, দেখো সি দেয়া আছে, কারণ আমাদের কম্পাইলারটা ঠিক করা আছে এভাবে। তো আমি একটা নাম দিলাম এরিয়া, এরিয়া অফ, এরিয়া অফ, আমি যে কোনো একটা নাম দিতে পারো, নামটা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। এরিয়া অফ রেক্টেঙ্গল, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি, তাই আমরা দিলাম এরিয়া অফ রেক্টেঙ্গল। এরিয়া অফ রেক্টেঙ্গল দিয়ে আমি সেভ করলাম। তারপর তুমি এখানে তুমি যেখানে সেভ করতে চাও ফোল্ডার সিলেক্ট করে দিতে পারো। আমি আমার ডকুমেন্টস এর মধ্যে সেভ করতে চাই, তাহলে জাস্ট আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে এখন আমাদের কম্পাইলার রেডি সি প্রোগ্রাম করার জন্য। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা কি ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম করার জন্য আমরা হচ্ছে দুইটা জিনিস নিব, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ ইনপুট নিব। দৈর্ঘ্য আর প্রস্থ ইনপুট নিয়ে সেটা গুণ করে দিব, তারপর আউটপুট চলে আসবে। দৈর্ঘ্য আর প্রস্থ ইনপুট নিব, তারপর সেটা গুণ করে দিলে আউটপুট চলে আসবে। এখন আমাদের প্রথম যে কাজটা কি করতে হয়, প্রথম হচ্ছে হেডার ফাইল দিতে হয়। প্রথম দিতে হয় হেডার ফাইল। আমরা হেডার ফাইল নিব ইনক্লুড std.h। তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম কেন আমরা এই হেডার ফাইলটা নেই। এখানে std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std হচ্ছে স্ট্যান্ডার্ড, i হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এইচ হচ্ছে হেডার ফাইল। আর ইনক্লুড করতে বলেছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন গুলো।
এখানে হেডার ফাইল দেখে যে কেউ বুঝতে পারবে যে এখানে প্রোগ্রামের মধ্যে যে ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো ফাংশন হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের ফাংশন। এরপর আমরা কি দিই, মেইন ফাংশন দিই। মেইন ফাংশনের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটাকে ধারণ করা, এটা হচ্ছে তার কাজ। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু করি, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মূল কাজ, সবসময় এটা করতে হবে। এখন আমরা বের করতে চাচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যদি আমরা এরকম ধরি যে দৈর্ঘ্যটা পূর্ণ সংখ্যা, প্রস্থটা পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা কি বলেছি, পূর্ণ সংখ্যা হলে আমরা বলেছিলাম যে ইন্টিজার নিতে হবে। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা ভেরিয়েবলের নাম নিব, আমরা দৈর্ঘ্যকে ধরলাম মনে করো এ, প্রস্থকে ধরলাম আমরা বি। দৈর্ঘ্যকে ধরলাম এ, প্রস্থকে বললাম বি, মানে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো আগে ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবলটা কোন ধরনের, এটা কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা, না হচ্ছে এটা অন্য কোনো মান, বা না এটা হচ্ছে এবিসি মানে ক্যারেক্টার। তো আমরা বলছি যে আমাদের ইনপুট দুইটা পূর্ণ সংখ্যা হবে, আমাদের আউটপুটটাও পূর্ণ সংখ্যা হবে। তো আমরা আউটপুটের নাম ধরেছি এরিয়া, তারপর সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পর আমার লাইনটা শেষ। লাইন শেষ হওয়া মানে হচ্ছে একটা স্টেটমেন্ট শেষ। তো প্রতি স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন দিতে হয়, যেখানে একটা লাইন শেষ সেখানে কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। এখন আমার কাজ হচ্ছে, আমি তো ইনপুট নিয়ে ফেললাম, ইনপুট নেওয়ার পর আমার কাজ হচ্ছে ইনপুট নেওয়া, এ আর বি এর মান ইনপুট নেওয়া। এখন এ আর বি এর মান তো আমি কত জানি না, সেটা আমাকে কি করতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমি স্ক্যানএফ দিই, স্ক্যানএফ। এখন স্ক্যানএফ এর মধ্যে আমরা হচ্ছে কি করি, স্ক্যানএফ এর সাহায্যে আমরা হচ্ছে ইনপুট দেই। তো স্ক্যানএফ এ যে আমি ইনপুটটা দিচ্ছি তার আগে আমি বলে দিব প্রিন্টএফ এর সাহায্যে। আমরা পড়েছি প্রিন্টএফ এর কাজ হচ্ছে ফলাফল শো করানো, প্রিন্ট করা। প্রিন্টএফ এর ভিতরে তুমি যাই লিখবা সেটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, তুমি এখানে যাই লিখবা সেটাই প্রিন্ট হবে। তো প্রিন্টএফ এর নিয়ম হচ্ছে প্রিন্টএফ ফাংশনের ভিতরে ইনভার্টেড কমা দিতে হয়, ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে তারপর কি লিখতে হয়, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। প্রিন্টএফ এর ভিতরে তুমি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর লিখতে পারবা, সমস্যা নাই। কিন্তু নরমালি সি প্রোগ্রামে তুমি কোনো বড় হাতের অক্ষর লিখতে পারবে না, কারণ সি প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ। সি প্রোগ্রাম হলো কেস সেনসিটিভ, এখানে বড় হাতের অক্ষর লেখা যায় না। কিন্তু প্রিন্টএফ এর ভিতরে তুমি ইচ্ছা মতো বড় হাতের অক্ষর লিখতে পারবা। যখন তুমি ভেরিয়েবল নিবা, এখানে যেমন ভেরিয়েবল গুলো আছে এরিয়া, এগুলোর অক্ষর তুমি বড় হাতে লিখতে পারবা, ভেরিয়েবলের নাম বড় হাতে দেওয়া যাবে। আর প্রিন্টএফ এর ভিতরে যে কোনো লেখা বড় হাতে লিখতে পারবা, এর বাইরে আর কোনো জায়গায় একটা বড় হাতের অক্ষর ইউজ করতে পারবে না, সব স্মল লেটার ইউজ করতে হবে। তো আমি এখানে এন্টার দ্য ভ্যালু অফ কি লিখবো, এন্টার দ্য ভ্যালু অফ, আমি বললাম এ এন্ড বি, মানে যে প্রোগ্রামটা রান করবে সে যেন বুঝতে পারে তাই আমি বলে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি। তো আমি বলে দিলাম এ এন্ড বি। এই যে লাইনটা আমি লিখলাম এটা একটা অপশনাল লাইন, এটা না লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি লাইনটা দিচ্ছি এই জন্য, যে প্রোগ্রামটা রান করবে, আমি তো প্রোগ্রামটা কারো না কারোর জন্য তৈরি করব। তো সে প্রথমে এই প্রোগ্রামটা খুললেই, মানে সফটওয়্যারটা ওপেন করলে দেখতে পারবে লেখা উঠবে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি। তখন সে বুঝবে যে দুইটা মান আমাকে ইনপুট দিতে বলা হয়েছে। অথবা তুমি লিখতে পারতো এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ এন্ড ব্রেথ, বলতে পারতো দৈর্ঘ্য আর প্রস্থ তুমি ইনপুট দাও। এখন স্ক্যানএফে কি আমি কি করব, আমি হচ্ছে পার্সেন্ট ডি নিব। কেন পার্সেন্ট ডি নিব, আমরা বলেছিলাম যে ইন্টিজার সংখ্যাকে আমরা পার্সেন্ট ডি স্পেসিফায়ার সাহায্যে প্রকাশ করি, ইন্টিজার সংখ্যাকে আমরা পার্সেন্ট ডি স্পেসিফায়ার সাহায্যে প্রকাশ করি। পার্সেন্ট স্পেসিফায়ার আমরা কয়বার দিব, দুইবার দিব। কেন, কারণ হচ্ছে দুইটা সংখ্যা আমরা ইনপুট নিব। সংখ্যা দুটো কি কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো ইনপুট নেওয়ার সিস্টেম হচ্ছে এভাবে লিখতে হয়, এন্ড এ কমা এন্ড বি। তুমি যে ভেরিয়েবলের নাম দিবা সেই ভেরিয়েবলটাকে এন্ড দিয়ে লিখতে হয়। স্ক্যানএফে লিখবো পার্সেন্ট ডি কমা এন্ড এ কমা এন্ড বি। এরপর কি করতে হবে, এরপর স্যার হচ্ছে আমরা পার্সেন্ট ডিটা আরেকবার বলবেন স্যার, কেন পার্সেন্ট ডিটা শিওর নিব শিওর, স্যার? আমরা এটা আগের ক্লাসে বলেছি, সেটা হচ্ছে ইন্টিজার হলে মানে পূর্ণ সংখ্যা হলে আমরা এটাকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করি, ইন্টিজার হলে আমরা পার্সেন্ট দিয়ে প্রকাশ করি। যদি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা হলে আমরা পার্সেন্ট এফ দিয়ে প্রকাশ করি, দশমিক সংখ্যা হলে আমরা পার্সেন্ট এফ দিই। স্যার আমরা যদি তার ফ্লোটিং, মানে পূর্ণ সংখ্যা না দিই, এখানে পূর্ণ সংখ্যা ইনপুট না দিই, তাহলে কি আমাদের ফলাফল দেখাবে না স্যার? মানে সব এক ক্লাস এখানে যদি প্রোগ্রামে। আমরা পূর্ণ সংখ্যা ইনপুট না দিই, আমরা যদি দশমিক সংখ্যার ইনপুট দিই, তাহলে আমাদের এখানে ফলাফল দেখাবে না, আমাদের এখানে কোনো আউটপুট আসবে না, প্রোগ্রাম রান করবে না। তোমাকে আগে থেকেই কম্পাইলারকে জানায় রাখতে হবে যে তুমি কি ধরনের মান এখানে ব্যবহার করবা। বুঝতে এই জন্য পারছি? স্যার উপরে আমরা ইনক্লুড স্ট্যান্ডার্ড। অবশ্যই, হ্যাঁ অবশ্যই তোমাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। এখানে জি তোমাকে স্যার। অবশ্যই ভেরিয়েবলটা আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, তোমাদের বেসিক ক্লাসগুলোতে এটা আলোচনা করা হয়েছে, যারা পিছনে ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে ক্লাস দেখো, না হলে কিছুই বুঝবে না, অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে ভেরিয়েবল নিব হচ্ছে এ আর বি, দুইটা ভেরিয়েবল নেওয়ার পরে আমরা হচ্ছে ইনপুট নেওয়া আমাদের শেষ, আমরা এখন প্রসেস করব। প্রসেসের মধ্যে কি আমরা কি লিখবো, আমরা ভেরিয়েবলের নাম দিয়েছি এরিয়া, এরিয়া সমান আমরা কি লিখবো, এ ইন্টু বি। এ ইন্টু বি, এখানে ইন্টু চিহ্নটা কিন্তু এভাবে লিখতে হবে, কারণ আমাদের কিবোর্ডে ইন্টু মানে হচ্ছে এই স্টার চিহ্ন। তো তুমি খাতার মধ্যে যখন লিখবা পরীক্ষায় তখন স্টার চিহ্ন দিয়ে লিখবা।
তাহলে এরিয়া বের করা হয়ে গেল। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ফলাফলটা দেখানো। আমার কাজ হচ্ছে ফলাফলটা দেখানো। তো ফলাফলটা আমরা কিভাবে দেখাই? প্রিন্টএফ এর সাহায্যে। আমরা আউটপুটটা দেখা হচ্ছে প্রিন্টএফ এর সাহায্যে। তো প্রিন্টএফ এর সাহায্যে আমরা কিভাবে দেখাই? প্রিন্টএফ এর সাহায্যে গিয়ে আমরা হচ্ছে প্রথমে বলে দেই যে আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি। আমি হচ্ছে রেজাল্টটাকে প্রিন্ট করতে চাচ্ছি। রেজাল্টটা কোন ধরনের? রেজাল্ট হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি দুইটা পূর্ণ সংখ্যা যদি আমি গুণ করি তাহলে রেজাল্টটা পূর্ণ সংখ্যায় থাকবে। দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ করা হয় তাহলে রেজাল্টটা সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, কখনো দশমিক হবে না। যেহেতু আমরা পূর্ণ সংখ্যায় বাইন্ডিং করে দিয়েছি যে পূর্ণ সংখ্যা আমরা নিব, তাই রেজাল্ট আমাদের পূর্ণ সংখ্যায় আসবে। তাই আমাদের আউটপুটটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে। তাই আমি লিখলাম পূর্ণ সংখ্যা পার্সেন্ট ডি। এখন আমি কাকে প্রিন্ট করবো? আমি হচ্ছে এরিয়াকে প্রিন্ট করব। আমি প্রিন্টএফ এর সময় এখানে যার নাম দিব তার লেখাটাই প্রিন্ট হবে। আমি যদি এখানে এ লিখি, এরিয়ার পরিবর্তে যদি আমি এ লিখি, তাহলে আমার পার্সেন্ট ডি এ লিখলে এ এর মানটা এখানে প্রিন্ট হয়ে যাবে। যদি আমি এখানে পার্সেন্ট ডি লিখে এখানে বি লিখি, তাহলে কি হবে? বি এর মানটা প্রিন্ট হবে। আমি এর মান বি এর মান চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এরিয়ার মানটা প্রিন্ট দিতে। এরিয়ার মানটা কি হবে? এরিয়া সমান এ ইন্টু বি। আমি যদি পার্সেন্ট ডি দিয়ে এরিয়া লিখি তাহলে হচ্ছে কি হবে? এরিয়াটা প্রিন্ট হবে। এখন তুমি চাইলে এই পার্সেন্ট ডি এর সাথে, আমি জানি ইনভার্টেড কমার ভিতরে এই পার্সেন্ট ডি বাদে নর্মাল যে কোনো কথা লিখলে সেটা আউটপুটে চলে আসে। তাহলে তুমি নর্মাল যে কোনো কথা লিখতে পারো দা এরিয়া ইজ এত, বা দা এরিয়া ইজ, মানে যাই লিখো আউটপুটে তাই আসবে। আমি চাচ্ছি কি আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সামনে এই লেখাটা থাকুক, দা এরিয়া ইজ, এই লেখাটা থাকুক। তুমি এখানে অন্য কিছু লিখতে পারতো, দা রেজাল্ট ইজ এত, বা কিছু না লিখলেও সমস্যা ছিল না। তো আমরা এটা লিখলে কি হবে? আমাদের আউটপুটটা দেখাবে। তো আমাদের প্রথম কাজ কি ছিল? আমরা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমাদের প্রথম কাজ করে দিলাম। তারপর হচ্ছে আমার দ্বিতীয় কাজ ছিল হচ্ছে ইনপুট গুলো নেওয়া, সংখ্যাগুলো ইনপুট নেওয়া, সেটা আমরা নিলাম। তৃতীয় কাজ ছিল আমরা প্রসেস করব, প্রসেসও করলাম। 4 নম্বর কাজ হচ্ছে আমরা আউটপুটটা দেখাবো, প্রিন্ট আকারে দেখাবো। আমরা যে অ্যালগরিদম করেছি সেখানে তোমাদের মনে আছে, আমরা প্রথমে ইনপুট নিয়েছি, তারপর হচ্ছে আমরা কি করেছি? প্রসেস করেছি, তারপর হচ্ছে প্রিন্ট করেছি, এরপর আমরা এন্ড করেছি। তো সি প্রোগ্রামে এন্ড করা হয় এভাবে, রিটার্ন জিরো দিয়ে। রিটার্ন জিরো মানে হচ্ছে একজন প্রোগ্রামার যখন রিটার্ন জিরো লিখেন, রিটার্ন জিরো মানে হচ্ছে যে তিনি সাকসেসফুলি প্রোগ্রামটা শেষ করেছেন। রিটার্ন জিরো অর্থ হচ্ছে যে এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান করেছেন, উনি চেক করে দেখেছেন যে প্রোগ্রামটা ঠিক আছে, হ্যাঁ প্রোগ্রামে ভুল নাই, এবং প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। এটা হচ্ছে একটা বিজয় সাইন। আমরা যখন জিতি তখন আমরা হচ্ছে ভি সাইন দিই না? তো এটা হচ্ছে প্রোগ্রামের একটা সাইন যে এই প্রোগ্রামটা সাকসেসফুলি রান করেছে। এই জন্য আমরা রিটার্ন জিরো লিখি। এটা না দিলে প্রোগ্রাম রান করবে, কোনো সমস্যা নাই, তো দেওয়া ভালো, আমরা দিব। পরীক্ষার খাতাতে আমরা রিটার্ন জিরো লিখবো। এখন আমরা এই ফাইলটা কি করবো? দেখো বাম পাশে গিয়ে আর আলাদা করে কিছু করতে হবে না। আমরা এখানে বিল্ডের অপশন আছে, এখানে একটা বিল্ডের অপশন আছে। আমি বিল্ডে গিয়ে এটাকে বিল্ড করবো। এই যে বিল্ডের অপশন, আবার দেখাচ্ছি। উপরে গেলে যে এখানে 1 2 3 4 5 6 নাম্বার আছে বিল্ড। আমি গিয়ে এখানে বিল্ড করবো, বিল্ডে ক্লিক করলে বিল্ড হয়ে যাবে। বিল্ড করা মানে এটা সেভ করা। এখন বিল্ড করার পর যদি কোথাও ভুল থাকে তাহলে আমাকে ভুল দেখাবে। ধরো আমি ইচ্ছা করে একটা ভুল করলাম, আমি সেমিকোলন দিলাম না, আমি এখানে এরিয়ার পরে এ ইন্টু বি এর পরে সেমিকোলন দিলাম না, কিন্তু আমরা জানি একটা লাইন শেষ হলে, একটা স্টেটমেন্ট শেষ হলে সেমিকোলন দিতে হয়। এখন যদি আমি বিল্ড করি তাহলে হয়তো ভুল দেখাবে। দেখো এখানে ভুল দেখিয়েছে যে এইখানে একটা ভুল আছে। তো আমাদের এই লাইনে ভুল নাই, কিন্তু আগের লাইনে ভুল আছে। তো সে ধরেছে যে লাইনটা যেহেতু, ও শিট, আচ্ছা, যেহেতু লাইনটা হচ্ছে এরিয়া এখান থেকে শুরু হয়েছে, এই শেষ এটু পর্যন্ত এসেছে, তাহলে সে ভুলটা ধরেছে কোথায়? ভুলটা ধরেছে হচ্ছে সে দেখাচ্ছে 8 নম্বর লাইনে ভুল আছে। কারণ এরিয়া লাইনটা এখনো শেষ হয় নাই, সেমিকোলন দেওয়া হলে তখন শেষ হয়। এরিয়াটা এখান থেকে শুরু হয়েছে, লাইনটা শেষ হচ্ছে এখানে, তাই সে 7 নম্বর লাইনে না দেখে 8 নম্বর লাইনে হচ্ছে ভুলটা দেখেছে। তো তোমাদের প্রোগ্রামে কি হবে? এরকম করে ভুল দেখাবে। তো আমরা যদি এটা ঠিক করে ফেলি তাহলে তো ভুলটা চলে যাবে। আমি এটা ঠিক করার পরে যদি আবার বিল্ড করি তাহলে ভুলটা কি হবে? কারেকশন করার পরে ভুলটা চলে যাবে, এখন কিন্তু আর ভুল দেখাবে না। ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে আর কি। এখন দেখো এইটা হচ্ছে আমি এখন বিল্ড করার পরে আমার কাজ হচ্ছে রান করা। আমি যদি এখানে রান করি, যে বিল্ডের ভিতরে গেলে রান অপশন আসবে, রান করার পরে একটা ব্ল্যাক উইন্ডো আসবে, একটা ব্ল্যাক উইন্ডো আসবে। তো এই ব্ল্যাক উইন্ডোর মধ্যে লেখা থাকবে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি। মানে তোমাকে বলা হচ্ছে এখানে এ আর বি এর ভ্যালু তুমি ইনপুট দাও। তো এ আর বি এর ভ্যালু যদি ইনপুট দেই, এখানে এর ভ্যালু বি এর ভ্যালু ইনপুট দিলে কি হবে? দেখো আমি যদি এখানে এর ভ্যালু লিখে হচ্ছে ধরো আমি লিখলাম যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 20, এন্টার দিয়ে লিখলাম হচ্ছে প্রস্থ হচ্ছে 10। লিখলে কি হবে? দৈর্ঘ্য প্রস্থ লিখে এন্টার দিলে সাথে সাথে কি আসবে? আসবে হচ্ছে দা এরিয়া ইজ 200। মানে আমাদের প্রোগ্রামটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আউটপুট বের করে ফেলেছে। দেখো এখানে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি, বি এর পরে কিন্তু 20টা একবারে কাছাকাছি হয়ে গেছে। আমি চাইলে একটা বি এর পরে স্পেস দিতে পারতাম, বি এর পরে একটা কোলন দিতে পারতাম, দেখতে ভালো লাগতো।
যে এখানে যেমন এরিয়া ইজ এভাবে সুন্দর করে এসেছে, এরিয়া ইজ এর পর একটা স্পেস তারপরে 200 এসেছে। আমরা আমাদের প্রোগ্রামটা এইভাবে চেঞ্জ করতে পারতাম। আমি যদি প্রোগ্রামটাকে চেঞ্জ করি তাহলে আমাদের প্রোগ্রামটা দেখো কেমন হবে। আমি যদি লিখি এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি, আমি ধর একটা কোলন দিলাম, একটা স্পেস দিলাম, তাহলে আমার এই এন্টার দ্য ভ্যালু অফ এন, ভ্যালু অফ এ এন্ড বি, এই জিনিসটা দেখতে ভালো লাগবে। তা আমরা যদি এটাকে আবার বিল্ড করি, আমি যদি আবার বিল্ড করি, বিল্ড করার পর যদি রান করি, এটাকে যদি আমি বিল্ড করার পর রান করি, রান করলে দেখা যাবে এই যে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি, এটা দেখো কত সুন্দর করে স্পেস দিয়ে এসেছে। এখন তুমি এখানে কি লিখতে পারো, এখানে তুমি আবার আগের মতো লিখতে পারো যে আমি দৈর্ঘ্য ধরলাম 25, প্রস্থ ধরলাম 5, এরিয়া চলে আসছে 125। তো আমরা দেখো ইনপুট দিলাম, আমাদের এখানে আউটপুট চলে আসছে। তার মানে আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করে ফেললাম যেটা দিয়ে হচ্ছে কি করতে পারে, সেটা হচ্ছে এরিয়া ক্যালকুলেট করতে পারে, মানে এরিয়াটা নিজে থেকে ক্যালকুলেট করে বের করতে পারে। এরকম প্রোগ্রাম গুলো হচ্ছে তোমার, মানে আমরা হচ্ছে গুগলে পাই। ধরো তুমি কোনো কিছুর এরিয়া বের করবা, এখন তুমি ক্ষেত্রফল সূত্র জানো না, জাস্ট ওখানে ইনপুট যা চাইবে সেটা দিলেই তোমাকে ক্ষেত্রফলটা বের করে দিবে। যদি তোমাকে ত্রিভুজের মানে তোমার যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার দরকার হয়, তাহলে তুমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের মানে ভূমি আর উচ্চতা দাও, তাহলে সাথে সাথে ত্রিভুজের ক্ষেত্রফলটা বেড়ে আসবে। আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি গুগলে গিয়ে যদি এরকম করে লিখি এরিয়া ক্যালকুলেশন, তখন দেখা যাবে হচ্ছে এরিয়া ক্যালকুলেটর পাওয়া যাবে। আমি লিখলাম এরিয়া ক্যালকুলেটর অফ, ক্যালকুলেটর অফ রেক্টাঙ্গল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। তো এই গুগলে এই ধরনের কিছু মানে প্রোগ্রাম ওখানে দেওয়া থাকে, যেখানে ইনপুট দিলে আউটপুট চলে আসে। তো এখানে দেখো এরিয়া ক্যালকুলেটর মনে হয় চলে আসছে। এরিয়া ক্যালকুলেটর, এরিয়া ক্যালকুলেটর অফ রেক্টাঙ্গল লিখি। আচ্ছা এখানে আসছে কিনা দেখি। তো এরকম কিছু ক্যালকুলেটর আসবে যেখানে হচ্ছে আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থটা দিয়ে দেই, তাহলে অটোমেটিক ক্ষেত্রফলটা সে বের করে দিবে। তো এখানে দেখো চলে আসছে। এরকম এরিয়া ক্যালকুলেটর পাওয়া যায়। এখানে হচ্ছে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি রেক্টাঙ্গলের এখানে লেন্থ আর হচ্ছে উইথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিলে অটোমেটিক ক্ষেত্রফলটা চলে আসবে। ধর আমি এখানে লেন্থের এখানে দৈর্ঘ্য দিলাম, আমার ইচ্ছা আমি 20 দিলাম, আর প্রস্থ আমি দিলাম হচ্ছে 10। দেওয়ার পরে তুমি হচ্ছে কি এখানে ক্যালকুলেট দিলে কি হবে, আউটপুটে তোমার এখানে চলে আসবে রেজাল্টটা। তো এখানে দেখো দিয়েছে, যদি আমি 20 আর 10 ইনপুট দেই, তাহলে আমার এখানে এরিয়ার মানটা চলে আসবে 200 মিটার স্কোয়ার। যদি দৈর্ঘ্য হয় 20 মিটার, প্রস্থ যদি হয় 10 মিটার, তাহলে আউটপুট আসবে 200 মিটার। তো এই কাজটা আমরা মূলত সি প্রোগ্রামিং করলাম। তারপর এখানে আছে ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল আছে, আমরা ট্রায়াঙ্গেলও করবো। তারপরে দেখো ট্রাপিজয়েড আছে, মানে ট্রাপিজাম আছে, সার্কেল আছে, তারপর সেক্টর আছে, বৃত্তকলা আছে, এলিপস আছে, এরকম করে সামান্তরিক আছে, প্যারালোগ্রাম আছে, এরকম করে যে কোনো ধরনের এরিয়া ক্যালকুলেটর তুমি বানাইতে পারো আমাদের এই সি প্রোগ্রামের সাহায্যে। তো আমরা মূলত সি প্রোগ্রাম গুলো যা দেখছি সেগুলো সব প্র্যাকটিক্যাল লাইফে, আমরা এগুলো প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন কাজে এগুলো আমরা দেখি, এগুলো অ্যাপ্লাই হবে, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ হয়। তো আমি এটা কেটে দিলাম, দিয়ে আমাদের প্রোগ্রামে চলে আসলাম। তো আমরা আমাদের প্রোগ্রামে কি করলাম, সাকসেসফুলি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। এখন এখানে আমি চাইলে আমার যে ভেরিয়েবল গুলোর নাম আমি চেঞ্জ করে দিতে পারতাম। আমি ধরতে পারতাম লেন্থ, আর প্রস্থ ধরতে পারতাম ব্রেথ, বা ডব্লিউ উইথ ধরতে পারতাম, ডব্লিউ ধরতে পারতাম। তো এখানে এল আর ডব্লিউ ধরলে আমার যেখানে যেখানে ভেরিয়েবল গুলো আছে এ আর বি, সেখানে আমি এল আর ডব্লিউ ধরবো। মানে আমি বলতে চাচ্ছি যে ভেরিয়েবল গুলো তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। এরিয়াটাকে তোমার ইচ্ছা হলো যে আমি এটাকে বড় হাতে লিখবো, তাতে কোনো সমস্যা নাই, ভেরিয়েবলের নাম তুমি বড় হাতে ধরতে পারো। কিন্তু এখানে যে বড় হাতের এরিয়া ধরলাম, এই নিচে কিন্তু ছোট হাতের এরিয়া হয়ে গেছে। তো একটা বড় হাতের একটা ছোট হাতের হলে জীবনে কোনোদিন আউটপুট আসবে না। আমাকে দুইটাই বড় হাতের বানাতে হবে, অথবা দুইটা ছোট হাতের বানাতে হবে। আমি এখন যেহেতু প্রথমে এরিয়াটা চেঞ্জ করেছি, যত এরিয়া আছে সবগুলো কি করতে হবে, বড় হাতের করতে হবে। তো এখন যদি আমি রান করাই, তাহলে এখানে এ আর বি যেখানে ছিল সেখানে এল আর ডাব্লিউ দিব। মানে আমি বলতে চাচ্ছি যে ভেরিয়েবল গুলো তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা। একটা ভেরিয়েবল উপরে যা ধরবা, পরে ভেরিয়েবল গুলো তাই হবে। আমাদের এই প্রোগ্রামের দুর্বলতা কি, আমরা যে প্রোগ্রামটা করলাম, আমাদের এই প্রোগ্রামের দুর্বলতা হচ্ছে যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দশমিকে হয়, তাহলে তুমি এই প্রোগ্রামের সাহায্যে রান করাতে পারবা না। যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দশমিকে হয়, তাহলে তুমি রান করাতে পারবা না। তো আমরা দশমিকের মান দিয়ে দেখি যে রান করে কিনা, কিছু কিছু ক্ষেত্রে রান করে ফেলে। তো ধরো আমি বললাম যে এখানে বলেছে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি, আমি লিখলাম এর ভ্যালু হচ্ছে 10.5, দৈর্ঘ্য দিলাম 10.5। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে যেটা কাজ করছে না। লেন্থ পার্সেন্ট এল ডাব্লিউ, এরিয়া সমান এল ডাব্লিউ। আচ্ছা এটা কোনো কারণে হচ্ছে বিল্ড হয় নাই বা কিছু একটা। এখানে পার্সেন্ট আমাদের দুইটাই আছে।
আচ্ছা, এখানে কোনো ভুল পাচ্ছি না আমি, দেখি আমাদের অনেক সময় কম্পাইলার সমস্যা হয়, আমি আবার একটু দিয়ে দেখি। তো আমি হচ্ছে যদি এটা বিল্ড করি রান করি তাহলে হচ্ছে আমার ইনপুটে আমি যা দিব, ধরো আমি এখানে ইনপুটে হচ্ছে দিব ধরো 10 দিলাম। তো আমার দেখো 10 আর 20 দিলে আসার কথা হচ্ছে 200। কিন্তু যদি আমি হচ্ছে দশমিক মান দিই তাহলে দেখো আমাদের প্রোগ্রামটা কাজ করছে না। আমি যদি দশমিক মান দিই তাহলে প্রোগ্রামটা কাজ করবে না। আমি হচ্ছে এখানে যে আউটপুটটা পেলাম সেখানে যদি আমি দশমিক মান দিই, ধরো 2.5 দিলাম আমার দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে এরিয়াটা ভুল এরিয়া আসছে, মানে এখানে প্রস্থের মান সে ইনপুটই নিচ্ছে না। প্রস্থের মানটা সে ইনপুটই নিচ্ছে না, কারণ আমি তো শুরুতে বলে দিই নাই যে এখানে দশমিক ব্যবহার হবে। বলে না দেওয়ার কারণে সমস্যাটা হয়েছে, কিন্তু আমরা সমস্যাটা সমাধান করতে পারি। আমরা এমন একটা প্রোগ্রাম বানাইতে পারি যেখানে দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা যাই দিক সেটাই কাজ করবে। আর এটার জন্য একটা সমাধান হচ্ছে ফ্লোট। ফ্লোট দেওয়া। ফ্লোট দিলে সুবিধাটা কি দেখো, ফ্লোট দিলে সুবিধা হচ্ছে এইটার সাহায্যে দশমিক সংখ্যা ইনপুট দিতে পারবা। আর যেখানে দশমিক দেওয়া যায় সেখানে পূর্ণ সংখ্যা ইনপুট দেওয়া যায়, যেখানে দশমিক দেওয়া যায় সেখানে পূর্ণ সংখ্যা ইনপুট দেওয়া যায়। কারণটা হচ্ছে ধরো তুমি লিখলে মনে করো হচ্ছে 5 লিখলা, বা হচ্ছে 5 লিখলা, সে এটা কি করবে 5.0 ধরবে। তুমি লিখলা 4, সেটাকে 4.0 ধরবে। মানে হচ্ছে কথাটা হলো এরকম যে তুমি দশমিকটা ব্যবহার করলে চাইলে পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবা, কিন্তু পূর্ণ সংখ্যা হলে ইচ্ছা করলে দশমিকটা ব্যবহার করতে পারবা না। তো আমরা হচ্ছে এমন একটা প্রোগ্রাম তৈরি করছি যেখানে দশমিক মান ইনপুট দেওয়া যাবে, পূর্ণ সংখ্যা ইনপুট দেওয়া যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দরকার নাই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা কাজে লাগবে, তাই আমি এটা আগে থেকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে দশমিকটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ধরো এখানে আমি আমি চাচ্ছি হচ্ছে আমরা দশমিক সংখ্যা ইনপুট দিব, তাই আমি কি করলাম, আমরা বলে দিলাম যে আমাদের যা কিছু আছে এখানে সবগুলো দশমিকে থাকবে, তাই আমি বললাম ফ্লোট। ফ্লোটের জন্য যে স্পেসিফায়ার গুলো আছে সেগুলো কি হয়ে যাবে, পার্সেন্ট এফ হয়ে যাবে। ফ্লোটের জন্য স্পেসিফায়ার গুলো হবে পার্সেন্ট এফ। এখন আমাদের আউটপুটটাও কি হবে, পার্সেন্ট এফ হবে। যদি এরকম করি তাহলে দেখা যাবে কি আমাদের প্রোগ্রামটা দশমিক মান ইনপুট দিতে পারবে এবং হচ্ছে দশমিক মান আউটপুট দিতে পারবে। তো আমি যদি এটাকে রান করাই তাহলে আমার যে আউটপুটটা আছে আউটপুট উইন্ডোতে আমি যদি মান ইনপুট দিই, এখানে 15 ধরো 5, আরেকটা মান দিলাম হচ্ছে 7। আমি দুইটা ইনপুট দিলাম, আমি ধরলাম হচ্ছে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15.5 আর প্রস্থ হচ্ছে শুধু 7। তো 15.5 আর 7 যদি আমি ইনপুট দিই তাহলে আউটপুট আসতেছে হচ্ছে 108.50। 108.50, তার মানে আমাদের প্রোগ্রামটা দশমিক মান ইনপুট নিতে পেরেছে। আবার যদি আমি এখানে দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট দিতাম তাতেও দেখা যেত যে 15 সংখ্যা সে ইনপুট দিতে পারছে। এই আউটপুট ইন্টারাক্ট বেশি জুম করা যায় না আর কি, তো যারা রেকর্ডিং দেখবা তাদের জন্য অসুবিধা হবে আমি জানি, কিন্তু কিছু করার নাই, এটা জুম হয় না। মানে এই আউটপুট যে উইন্ডোটা আছে এটা জুম হবে না, তাই হচ্ছে এখানে লেখাগুলো হয়তো ছোট দেখা যেতে পারে, কিন্তু কিছু করার নাই। এখন হয়তো দেখতে পারবা, কিন্তু যেহেতু মানে জুমে দেখার সময় এটাকে জুম করে দেখা যায়, কিন্তু ইউটিউবে দেখার সময় তো এটাকে জুম করা যায় না। যেহেতু জুম করা যায় না তখন হয়তো পরে এই লেখাগুলো ছোট দেখা যাবে। যদি ছোট দেখা যায় তাহলে আমার কথাগুলো শুনে শুনে বোঝার চেষ্টা করবা যদি বুঝতে অসুবিধা হয়। এরপরে যদি আমরা ধরো এই প্রোগ্রামটাকে আবার রান করাই, আমরা এখন যদি পূর্ণ সংখ্যা দিয়ে দেখতে চাই যে পূর্ণ সংখ্যা ইনপুট দিলে কি হয়, আমরা তো বলে দিয়েছি যে আমাদের ইনপুট গুলো দশমিক হবে, আউটপুট দশমিক হবে। তো আউটপুট ইনপুট দশমিক হলেও পূর্ণ সংখ্যা দিলে সমস্যা হবে না। দেখো আমি বললাম যে আমার এখানে দৈর্ঘ্য হচ্ছে বললাম হচ্ছে 14 আর প্রস্থ হচ্ছে 14। তো এটা আয়তক্ষেত্রে আমি বললাম যে দৈর্ঘ্য প্রস্থ বা 14 হচ্ছে আমি বললাম 10, প্রস্থ হচ্ছে 10। এখন আউটপুটটা দেখাবে তারা দশমিক মানে, যেমন তারা বলেছে যে দৈর্ঘ্য যদি 14 হয়, প্রস্থ যদি 10 হয়, তাহলে এরিয়াটা হবে 140.0। তো আউটপুট 140 যে কথা, আর আউটপুট 140.00 থাকলে একই কথা, মানে 0.00 থাকলে যে খুব বেশি সমস্যা হয়ে যাবে এমন কিন্তু না। তাই আমরা বলতে পারি যে আউটপুটে যদি 0.00 থাকে তাতে কোনো সমস্যা হওয়ার কথা না, বা তাতে কোনো সমস্যা নাই। এইভাবে করে কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তো আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পূর্ণ সংখ্যায় দেখালাম, দশমিকে দেখালাম বোঝানোর জন্য। আমরা এখন যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো তোমরা খাতায় প্রশ্ন লিখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। প্রশ্ন লিখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথম থেকে লিখি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা জানি, আমরা আগেই পড়েছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি তোমাদের একটু শেয়ার করছি আগের আগের ইয়েগুলো, প্রোগ্রামগুলো, মানে অ্যালগরিদম ফ্লোচার্ট গুলো, তোমরা এগুলো পড়েছো। স্ক্রিনটা আমি শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার করছি।
তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পড়েছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 0.5 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ইনপুট নিব ভূমি আর উচ্চতা, মানে বেজ আর হাইট ইনপুট নিব। নেওয়ার পরে আমরা কি করব, এই এরিয়ার সূত্র করব হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তারপর আমরা এরিয়াটাকে প্রিন্ট করে দিব, মানে ক্ষেত্রফলটাকে প্রিন্ট করে দিব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ভূমি আর উচ্চতার মানটা ইনপুট নেওয়া, আমাদের প্রথম কাজ হচ্ছে ভূমি আর উচ্চতার মানটা ইনপুট নেওয়া। তো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কোড ব্লকসে যাই আগে। আচ্ছা, তো আমাদের এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি ভূমি ইনটু উচ্চতার মান ইনপুট নিতে হবে। তো এখানে চাইলে আমরা ফ্লোট দিয়ে করতে পারি। আমি হচ্ছে এই প্রোগ্রামটাতে করে ফেলি। তো আমরা হচ্ছে করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো আমি এখানে প্রথমে বললাম ফ্লোট দিয়ে ভূমি আর উচ্চতা আমি ধরলাম বেজ আর হাইট। আমি বলছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ভূমি আর উচ্চতা লাগবে। আমি বললাম হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে দশমিক হইতে পারে, আবার পূর্ণসংখ্যা হইতে পারে, আর এরিয়াটা দশমিক হইতে পারে, পূর্ণসংখ্যা হইতে পারে। তবে ত্রিভুজের ক্ষেত্রফলে দশমিক আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে সূত্রের মধ্যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আছে। এখন আমি বললাম এন্টার দ্য ভ্যালু অফ বি এন্ড এইচ, মানে আমি তাকে বলে দিলাম যে ভূমি আর উচ্চতার মান ইনপুট দাও। এন্টার দ্য ভ্যালু অফ বি এন্ড এইচ, ভূমি আর উচ্চতার মান ইনপুট দাও। এখন এই ভূমি আর উচ্চতা আমি যেহেতু এখানে ফ্লোট বলেছি, তার মানে এখানে পার্সেন্ট এফ ই থাকবে। এখানে আমরা লিখবো বি আর লিখবো হচ্ছে এইচ। তাহলে দেখো আমরা এইটুকু পর্যন্ত আমি কি করলাম, আমি হচ্ছে স্ক্যানএফ এর সাহায্যে ইনপুট দিলাম ভূমি আর উচ্চতার মান। ইনপুট দেওয়ার পরে আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে এরিয়ার সূত্রটা লেখা। তাহলে এরিয়ার সূত্রটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ মানে 0.5 ইন্টু বেস ইন্টু হাইট। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা লিখলাম দ্য এরিয়া ইজ পার্সেন্ট অফ এরিয়া। দেখো আর কোনো কিছু চেঞ্জ কিন্তু নাই। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যদি জানি তাহলে বাকি সব কাজ কিন্তু ইজিলি করা যাবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো এরিয়া সমান 0.5 ইন্টু বি ইন্টু এইচ। তো এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। এখন যদি এটাকে আমরা বিল্ড করি, বিল্ড করার পর যদি আমরা রান করি, রান করার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে ক্ষেত্রফলটা কাজ করছে কিনা। ধরো আমি ধরলাম ত্রিভুজের ভূমি হচ্ছে কত ধরবো 30, আর উচ্চতা হচ্ছে মনে করো ধরলাম হচ্ছে 40। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে 600 হবে, 600 বর্গমিটার। যদি আমি ধরি হচ্ছে ভূমি 300 মিটার আর হচ্ছে উচ্চতা হচ্ছে 40 মিটার, তাহলে ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 600 বর্গমিটার। তো দেখো আমরা খুব ইজিলি কিন্তু এরিয়াটা বের করে ফেললাম। তো এখানে মূল কাজটা কি, মূল কাজটা হচ্ছে তুমি যদি ঠিকঠাক মতো সূত্রটা লিখো আর ভেরিয়েবল গুলো যদি ঠিকঠাক মতো ডিক্লেয়ার করো, তাহলে কিন্তু ক্ষেত্রফলটা ইজিলি বের হয়ে যাবে। এরপর একইভাবে তুমি চাইলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারো, অন্যান্য যে ক্ষেত্রফল আছে বর্গের ক্ষেত্রফল বের করতে পারো। আমি যদি এখানে বৃত্তের ক্ষেত্রফল দেখাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, 3.1416 ইন্টু আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে ইনপুট নিতে হবে কি, ফ্লোটের ক্ষেত্রে বলতে হবে শুধু আর। তো এখন প্রশ্ন লিখো খাতায়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো বৃত্তের ক্ষেত্রফলের আমরা অ্যালগরিদম পড়েছিলাম, ফ্লোচার পড়েছিলাম। সূত্র হচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো আমরা প্রথমে বলে দিলাম আর হচ্ছে দশমিক হইতে পারে, এরিয়াটাও দশমিক হতে পারে। এখানে আমি বলে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ, কি বললাম, এন্টার দ্য ভ্যালু অফ আর, আর এর মানে এন্টার দাও। আর এখানে আমাদের পার্সেন্ট এফ একটা হবে, কারণ আমাদের যে সূত্র, সে সূত্রটা কি, পাই আর স্কোয়ার, একটা আর আছে, শুধু আর আছে, এখানে এ বি নাই, দুইটা নাই, একটা আর আছে। তাই আমরা এখানে কি করব, আমরা বলে দিব যে আমার যে ইনপুটটা সেটার নাম হবে আর। তো আমাদের সূত্র হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার। তো যেহেতু ভেরিয়েবল একটাই শুধু আর, তো আমাদের সূত্র এখানে শুধু আর লিখলে হবে। তো আমরা এখানে সূত্রটা লিখি 3.1416 ইন্টু আর ইন্টু আর। দেখো সূত্র হয়ে গেল। আমরা লিখলাম পাই, পাই পাই লিখলে যেহেতু কম্পিউটার বুঝবে না, মানে আমাদের কম্পাইলার বুঝবে না, তাই পাইটা কি তোমাকে বলে দিতে হবে। পাইয়ের মান হচ্ছে 3.1416, তারপর কি আর স্কোয়ার, আর স্কোয়ারটাকে আমরা ভেঙে আর ইন্টু আর আকারে লিখলাম। তো এরপরে এখন যদি আমরা প্রিন্ট করি, কাকে প্রিন্ট করবো, অবশ্যই এরিয়াটাকে প্রিন্ট করবো। এরিয়াটাকে প্রিন্ট করলে কিন্তু আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আমরা কি কি করলাম, ফার্স্ট হচ্ছে আমরা আর এর মানটা ডিক্লেয়ার করলাম, যে আরটা হচ্ছে একটা ভেরিয়েবল, আরটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে তোমার দশমিক ভেরিয়েবল। এরপর আমরা কি করলাম, এরিয়া নিলাম। এরপর আমি কি করলাম, সূত্রটা লিখলাম যে এরিয়া ইকুয়াল 3.1416 আর ইন্টু আর, মানে আর স্কোয়ার। এখন যদি আমরা এটা রান করাই, রান করালে দেখা যাবে যে ব্যাসার্ধের মানটা দিলেই সাথে সাথে ক্ষেত্রফল বের হয়ে যাবে। ধরো আমি দিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 22,
তো ক্ষেত্রফল চলে আসছে যে 1520.5344। আমি যদি বলি বৃত্তের ব্যাসার্ধ আর এর মান 22, সাথে সাথে কিন্তু ক্ষেত্রফলটা চলে আসছে। তাহলে আমরা এমন একটা ক্যালকুলেটর বানাতে পারলাম যেটা খুব সহজেই বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলবে, বৃত্তের ব্যাসার্ধের মান ইনপুট দেওয়ার সাথে সাথে ক্ষেত্রফলটা সে বের করে নিবে। এইভাবে করে আমরা চাইলে বর্গের ক্ষেত্রফল বের করতে পারি, আমরা চাইলে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি। তবে রম্বসটা সামুদ্রিকটা ইম্পর্টেন্ট, রম্বসের সামুদ্রিকটা একটু ভালো করে দেখো তোমরা। তো আমি হচ্ছে যদি কোনো ভিডিও পাই আগের রম্বসের সামুদ্রিকের, তাহলে তোমাদের এটা দিয়ে দিব, তোমরা দেখে হচ্ছে রম্বসের সামুদ্রিকের ভিডিওটা দেখে ওই ধরনের প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবা। তো এখন যদি তোমাকে বলা হয় বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বর্গের আমি একটা বাহু ধরলাম, বর্গের একটা বাহু হচ্ছে এ। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। তো আমরা এখন প্রশ্ন লিখবো খাতায় সবাই, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তো বর্গের একটা বাহু হচ্ছে a। তো আমি এখানে বললাম এন্টার দ্য ভ্যালু অফ a, মানে a এর মান ইনপুট দাও। তারপর হচ্ছে আমি এখানে যদি দশমিক লিখি তাহলে দশমিক ইনপুট দেওয়া যাবে, আর এখানে যদি ইন্টিজার লিখো তাহলে শুধু ইন্টিজার দেওয়া যাবে। তাহলে বর্গের ক্ষেত্রে দশমিক নেওয়ার দরকার নাই। যদি পরীক্ষা বলে দেয় যে পূর্ণ সংখ্যার কথা, ধরো যদি বলে দেয় যে যদি বর্গের বাহু দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তাহলে তার ক্ষেত্রফল কেমন হবে, তো পরীক্ষা কিছু না বললে তুমি ফ্লোট নিতে পারো। তো বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রে ইন্টিজার নেওয়া বেটার, কারণ এখানে দশমিকের কথা বলে নাই। দশমিকের কথা না বললে বর্গের ক্ষেত্রফলটা কি হতে পারে, যেহেতু শুধু বাহু স্কয়ার, এখানে পূর্ণ সংখ্যা ইনপুট দিলে পূর্ণ সংখ্যা আউটপুট আসবে, তাহলে তুমি চাইলে ইন্টিজার নিতে পারো। তো আমরা জানি বর্গের ক্ষেত্রফল সূত্র কি, a স্কয়ার, মানে a ইন্টু a। যদি আমরা a স্কয়ার নিই তাহলে হচ্ছে আমরা বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো এরিয়া সমান আমরা জানি a ইন্টু a, অর্থাৎ বাহু স্কয়ার। তো এখন যদি আমরা প্রিন্ট এরিয়া লিখি তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব। তো আমরা এটাকে যদি রান করাই, তো এটাকে রান করালে হচ্ছে আমরা কি পাবো, যদি এটাকে আমরা রান করে আগে বিল্ড করে নিই, বিল্ড করা মানে হচ্ছে সেভ করার মতো বিষয়টা, সেভ। তারপর হচ্ছে আমরা রান করাবো, রান করালেই যদি আমি একটা বর্গের ধরো একটা বাহু আমি ধরলাম যে একটা বাহু হচ্ছে কত নিব, 15, 15কে স্কয়ার করলে হয় 225। তো আমাদের ক্ষেত্রফল চলে আসে 225.00। দেওয়ার অর্থ হচ্ছে এখানে তোমার আউটপুটটা দশমিকে আসলেও কোনো সমস্যা হইতো না, আউটপুটটা দশমিকে আসতে পারতো। তো দেখো আমরা বর্গের ক্ষেত্রফল বের করে ফেললাম। এরপর তুমি চাইলে এখানে আর যেগুলো বাকি আছে, সামান্তরিক, সামান্তরিক ক্ষেত্রফল আমরা কি জানি, সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। তো তুমি চাইলে সামান্তরিক ক্ষেত্রফল বের করতে পারো। আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে যা যা করেছিলাম সেই জিনিসগুলো তোমরা হচ্ছে আবার সি প্রোগ্রামে ট্রাই করবা। আমি যদি কোনোটা নাও করায় থাকি তাও তোমাকে সেটা ট্রাই করতে হবে সি প্রোগ্রাম করার জন্য। যদি তোমাকে বলা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল, তো সবাই খাতায় প্রশ্ন লিখো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইনটু উচ্চতা। আমি ধরলাম সামুদ্রিক ক্ষেত্রফল একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এইচ, এটা ভূমি আর উচ্চতা আমি নিব। তো আমি বললাম এন্টার দ্য ভ্যালু অফ বি এন্ড এইচ, এন্টার দ্য ভ্যালু অফ বি এন্ড এইচ। নেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে স্ক্যানএফে গিয়ে বি আর এইচ এর মান ইনপুট দিব। তাহলে আমাকে দুইবার নিতে হবে, বি নিতে হবে আবার হচ্ছে এইচ নিতে হবে। তো আমি নিলাম বি এন্ড এইচ। এরপরে সূত্রটা কি, ভূমি ইন্টু উচ্চতা, মানে বি ইন্টু এইচ নিলে কিন্তু আমার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তো যেহেতু আমার এখানে ইনপুট দুইটা, তো আমি পার্সেন্ট এফ দিয়ে বি আর এইচ নিব। তুমি চাইলে এগুলো পূর্ণ সংখ্যা দিয়ে করতে পারো, আমি যেটা বলছিলাম বর্গের ক্ষেত্রে যে তুমি বর্গের সময় সামুদ্রিকের সময় এগুলো পূর্ণ সংখ্যা নিতে পারো। তাহলে পূর্ণ সংখ্যা নিলে এখানে পার্সেন্ট এফ যেখানে আছে সেখানে পার্সেন্ট ডি হয়ে যাবে, ডি মানে হচ্ছে ইন্টিজারের জন্য। তার মানে আমাদের এরিয়াটাও কি হবে, পার্সেন্ট ডি হবে, কারণ পূর্ণ সংখ্যা ইনপুট নিলে আউটপুট সবসময় পূর্ণ সংখ্যায় আসে। তো আমরা যদি বলি যে সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে বের করবো, সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তো আমি যদি বি আর এইচ ইনপুট নেই তাহলে ক্ষেত্রফলের মানটা চলে আসবে। তো আমরা যদি রান করাই তাহলে হয়তো আমরা আউটপুটে পেয়ে যাবো। আমি বিট করলাম ফার্স্টে, তারপর আমি রান করাবো, রান করলে হচ্ছে আমি যদি ইনপুট নেই, ধর আমি ভূমির মান নিলাম হচ্ছে 20 আর উচ্চতার মান নিলাম হচ্ছে 10, ক্ষেত্রফলের মান কি হবে, চলে আসবে হচ্ছে 200। সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। এইভাবে করে আমি সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে পারি। আবার রম্বসের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু কর্ণদের গুণফল, হাফ ইন্টু কর্ণদের গুণফল। কর্ণের মান ধরে নিবে একটা এ একটা বি, হাফ ইন্টু এ ইন্টু বি, তাহলে কি হবে সামুদ্রিক ক্ষেত্রফল বেড়ে, রম্বসের ক্ষেত্রফল বেড়ে যাবে হাফ ইন্টু কর্ণদের গুণফল। তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি বলেছিলাম অ্যালগরিদম ফ্লোচার্টে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তারপর ট্রাপিজিয়াম বলে তিনটা ইনপুট নিতে হবে, একটা এ একটা বি একটা হচ্ছে এইচ। ট্রাপিজিয়াম বলে তিনটা ইনপুট নিতে হবে। আর রম্ব সামুদ্রিক বললে যে কটা ইনপুট থাকে যখন যেটা লাগবে সেটা হচ্ছে তুমি ওইভাবে হিসাব করে বসাতে পারো। তো আমরা আশা করি সামুদ্রিক, রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্ত, হ্যাঁ আয়তক্ষেত্র, চতুর্ভুজ, মানে জাতীয় যা যা আছে এগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো।
তো আমি যদি এগুলোর আলাদা কোনো ভিডিও পাই তাহলে তোমাদের সাথে আমি দিয়ে দিব এটা।